1959 সালের শুরুতে একদল হাইকার সোভিয়েত ইউনিয়নের পশ্চিমাঞ্চলের একটি পাহাড়ি অঞ্চলে অভিযানে যাওয়ার সিদ্ধান্ত নেয়। এই দলে ছিল 9 জন অভিজ্ঞ নারী ও পুরুষ, যারা সাইবেরিয়ার বন্য পরিবেশের সঙ্গে গভীরভাবে পরিচিত ছিল। তবুও এই অভিযাত্রায় শেষ পর্যন্ত তাদের জীবনের শেষ অভিযান প্রমাণিত হয়। একটি ফৌজদারি তদন্ত, অসংখ্য ছবি এবং ডায়েরির নথি থাকা সত্ত্বেও অর্ধ শতাব্দীর বেশি সময় পেরিয়ে গেলেও এই কেসটি আজও অমীমাংসিত রয়ে গেছে। এটাই দাইলতলোভ পাসের ঘটনা। সালের 23শে জানুয়ারির ভোরবেলা 10 জনের একটি স্কি ও হাইকিং দল সোভিয়েত ইউনিয়নের মাঝামাঝি অবস্থিত উরাল পর্বতমালার উদ্দেশ্যে একটি ট্রেনে ওঠে। দলটিতে ছিল 8 জন পুরুষ এবং 2 জন নারী, এবং দলের নেতৃত্বে ছিলেন ইগর দায়তলোভ। ট্রেনটি ধীরে ধীরে সাইবেরিয়ার পাহাড়ি অঞ্চলের গভীরে প্রবেশ করতে থাকলে দলের ডায়েরিতে শেষ একটি লেখা যোগ করা হয়। এই হাইকিংয়ে আমাদের জন্য কি অপেক্ষা করছে ভাবছি, নতুন কিছু কি ঘটবে? পরবর্তী কয়েকদিনের মধ্যে দলটি বারবার তাদের যাতায়াতের মাধ্যম পরিবর্তন করে। প্রথমে একটি বাস, তারপর একটি ট্রাক, তারপর একটি ঘোড়া ও স্লেজ, এবং শেষ পর্যন্ত তারা পায়ে হেঁটে ও স্কি ব্যবহার করে এগিয়ে যায়। 28শে জানুয়ারি দলের একজন সদস্য ইউরি ইউডিন অসুস্থ বোধ করতে শুরু করেন এবং শেষ পর্যন্ত ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেন, যখন বাকি 9 জন পরিকল্পনা অনুযায়ী এগিয়ে যেতে থাকে। বিদায় নেওয়ার ঠিক আগে তোলা এই ছবিগুলোই ছিল তার বন্ধুদের জীবিত অবস্থায় শেষবার দেখা। এরপর দলটি বরফে ঢাকা নির্জন অঞ্চলের মধ্য দিয়ে তাদের অভিযান চালিয়ে যায় এবং ডায়েরি ও একাধিক ক্যামেরার সাহায্যে প্রতিটি গুরুত্বপূর্ণ বিষয় নথিভুক্ত করতে থাকে। উদ্ধার হওয়া ছবি এবং ডায়েরির এন্ট্রি থেকে বোঝা যায় যে অভিযানটি ঠিক যেমনটা আশা করা যায় তেমনভাবেই এগোচ্ছিল, কোনো অপ্রত্যাশিত জটিলতা ছাড়াই। শুধু প্রচুর বরফ, তীব্র ঠান্ডা এবং ক্রমশ কঠিন হয়ে ওঠা ভূখণ্ড। 1 ফেব্রুয়ারি তারা এমন একটি পাহাড়ের পাদদেশে পৌঁছয় যাকে স্থানীয় মানসি জনগোষ্ঠী মৃত পাহাড় নামে চিনত। তারা দিনের বেশিরভাগ সময় সেই ঢাল বেয়ে ওপরে উঠতে ব্যয় করে এবং শেষ পর্যন্ত চূড়া থেকে কয়েকশো মিটার দূরে ক্যাম্প স্থাপন করার সিদ্ধান্ত নেয়। তাদের ক্যামেরা থেকে উদ্ধার হওয়া শেষ ছবিগুলোর মধ্যে এগুলো ছিল, এবং ডায়েরির শেষ বাক্যটি ছিল, এই রিজের উপর এমন অবস্থায় থাকা কল্পনা করাও কঠিন। চারদিকে তীক্ষ্ণ হাহাকার করা বাতাস এবং শত শত কিলোমিটার দূরে কোনো মানুষের বসতি নেই। কয়েক সপ্তাহ পর বন্ধু এবং আত্মীয়রা উদ্বিগ্ন হয়ে পড়ে। ইগর বা দলের অন্য কোনো সদস্যের কাছ থেকে কেউ কোনো খবর পাচ্ছিল না। অনেক আলোচনা অপেক্ষার পর একটি স্বেচ্ছাসেবী অনুসন্ধান দল অবশেষে তাদের খুঁজতে বের হয়। 26শে ফেব্রুয়ারি অনুসন্ধানকারী দলটি শেষ পর্যন্ত পাহাড়ের ঢালে ক্যাম্পটি খুঁজে পায়। ঘটনাস্থলে পৌঁছয়ে স্পষ্ট হয়ে যায় কিছু ভয়ঙ্কর ভুল হয়েছে। তাঁবুটি এলোমেলো অবস্থায় ছিল, পাতলা বরফে ঢাকা। হাইকারদের জিনিসপত্র ও সরঞ্জামগুলো তাঁবুর ভেতরে যথাযথভাবে সাজানো ছিল, কিন্তু তাঁবুটি নিজেই ভেতর দিক থেকে ছুরি দিয়ে কেটে খোলা হয়েছিল। পরের দিন তারা দেখতে পায় 9 জোড়া পায়ের ছাপ, যা ঢাল বেয়ে নিচের দিকে বনাঞ্চলের দিকে গেছে। পায়ের ছাপগুলো বরফে খুবই গভীরভাবে বসেনি, যা থেকে ধারণা করা যায় যে তারা আতঙ্কে দৌড়য়নি, বরং বেশ শান্ত ও নিয়ন্ত্রণভাবে ঢাল বেয়ে নেমে গেছে। এই পায়ের ছাপগুলো প্রায় আধা কিলোমিটার পর্যন্ত অনুসরণ করা যায়, এরপর সেগুলো পুরোপুরি বরফে ঢেকে যায়। তাই তারা সেই দিকেই এগিয়ে যায় এবং বনের প্রান্তে একটি বড় সিডার গাছের নিচে পৌঁছয়। সেখানে একটি অস্থায়ী ক্যাম্পফায়ারের অবশিষ্টাংশের পাশে তারা ইউরি দুরোশঙ্কো এবং ইউরি ক্রিভনাশঙ্কোর জমে যাওয়া মৃতদেহ খুঁজে পায়। সব 9 জন হাইকারের মৃতদেহ উদ্ধার করতে 2 মাসেরও বেশি সময় লেগেছিল। প্রথম 2 জনকে পাওয়া যায় অত্যন্ত কম পোশাক পরিহিত অবস্থায়। কোনো জ্যাকেট নেই, কোনো প্যান্ট নেই, কোনো গ্লাভস, টুপি বা বুট নেই, যা এমন ভয়ঙ্কর ঠান্ডায় সাধারণত প্রত্যাশিত। শুধু হালকা শার্ট, অন্তর্বাস এবং মোজা। তাদের মৃত্যুর সময় তাপমাত্রা ছিল প্রায় -30 ডিগ্রি সেলসিয়াস। সিডার গাছটিতে ক্ষতির চিহ্ন ছিল, যেন কেউ সেটিতে উঠেছিল। প্রায় 5 মিটার উচ্চতা পর্যন্ত ডাল ভাঙা ছিল। সম্ভবত তারা সম্পূর্ণ অন্ধকারে তাঁবুটি খুঁজে বের করার চেষ্টা করছিল, অথবা হয়তো তারা কারো বা কিছুর কাছ থেকে লুকোনোর চেষ্টা করছিল। পরবর্তী 3 জন হাইকারকে পাওয়া যায় তাঁবু এবং গাছের মাঝামাঝি বিভিন্ন দূরত্বে, কয়েক সেন্টিমিটার বরফে ঢাকা অবস্থায়।
তারা আগের দুজনের তুলনায় কিছুটা বেশি পোশাক পরেছিল, কিন্তু তবুও যথেষ্ট ছিল না, কারণ তাদের বুট, টুপি এবং গ্লাভসের মতো প্রয়োজনীয় জিনিসপত্রের অভাব ছিল। তাদের সবাইকে তাঁবুর দিকেই মুখ করে পাওয়া যায়, যেন তারা মৃত্যুর মুহূর্তে ফিরে যাওয়ার চেষ্টা করছিল। যদিও তাদের মধ্যে কয়েকজনের ছোটোখাটো আঘাত ছিল এবং এই 5 জনের সবার মৃত্যু হয়েছিল হাইপোথার্মিয়ায়। এটাও উল্লেখযোগ্য যে তাদের মধ্যে 4 জন মৃত্যুর সময় মদ্যপ অবস্থায় ছিল। শেষ 4 জন হাইকারকে পাওয়া যায় একটি ছোট পাহাড়ের নিচে, প্রায় 3 মিটার বরফের নিচে চাপা অবস্থায়, যা গাছ থেকে প্রায় 75 মিটার দূরে তাঁবুর বিপরীত দিকে। তাদের মধ্যে 3 জনের মারাত্মক আঘাত ছিল, একজনের খুলি ভেঙে গিয়েছিল এবং 2 জনের একাধিক পাঁজর ভেঙে গিয়েছিল এবং তারা প্রচণ্ড অভ্যন্তরীণ রক্তক্ষরণে ভুগছিল। মেডিকেল পরীক্ষকের মতে এই আঘাতগুলো পড়ে যাওয়ার ফলে হয়েছে এবং তাই একটি গাড়ি দুর্ঘটনার সঙ্গে তুলনীয়। এই আঘাতগুলো তারা জীবিত অবস্থায় পেয়েছিল এবং এগুলো অন্য কোনো ব্যক্তি দ্বারা সৃষ্ট নয়। 2 জনের চোখের কটর ফাঁকা ছিল এবং একটি নারী ডুবিনিনার জিহ্বা অনুপস্থিত ছিল। শেষ ব্যক্তির নাক ভাঙা ছিল এবং ঘাড় বিকৃত ছিল, তবে তার মৃত্যু হয়েছিল হাইপোথার্মিয়ায়। সবচেয়ে রহস্যজনক বিষয়গুলোর মধ্যে একটি ছিল 3টি পোশাকে অস্বাভাবিক মাত্রায় রেডিও অ্যাক্টিভিটি পাওয়া গিয়েছিল। 28শে মে ফৌজদারি মামলাটি বন্ধ করে দেওয়া হয় একটি অস্পষ্ট এবং অত্যন্ত অনির্দিষ্ট উপসংহারের মাধ্যমে। প্রধান তদন্তকারী তার চূড়ান্ত প্রতিবেদনে লেখেন, তাদের মৃত্যুর কারণ ছিল একটি অজানা এবং প্রবল শক্তি, যার বিরুদ্ধে হাইকাররা প্রতিরোধ করতে পারেনি। এটি কোনো সন্তুষ্টজনক উত্তর নয় এবং প্রকৃত অর্থে এটিকে একটি উপসংহারও বলা যায় না। তাহলে যদি ধরে নেওয়া যায় যে কোনো কল্পবিজ্ঞানমূলক শক্তি এর সাথে জড়িত ছিল না, তাহলে কি এই রহস্যের আরও বাস্তবসম্মত ব্যাখ্যা দেওয়া সম্ভব? চলুন চেষ্টা করা যাক। ডুবিনিনার জিহ্বা অনুপস্থিত থাকার বিষয়টি অতিরঞ্জিতভাবে ব্যাখ্যা করা হয়েছে। কেউ কেউ বলে যে এটি কেটে ফেলা হয়েছিল অথবা তিনি জীবিত অবস্থায় এটি ছিঁড়ে ফেলা হয়েছিল। অন্যরা বলে মৃত্যুর পর এটি বন্যপ্রাণী দ্বারা খাওয়া হয়েছিল এবং কেউ কেউ দাবি করে যে পরে জিহ্বাটি অন্য কোথাও পাওয়া গিয়েছিল। কিন্তু মেডিকেল রিপোর্টে এমন কিছুই ছিল না এবং সেখানে যা লেখা আছে তা হলো মুখের ডায়াফ্রাম এবং জিহ্বা অনুপস্থিত, এইটুকুই। কোনো কাটার বা ছিঁড়ে যাওয়ার কথা সেখানে উল্লেখ নেই। আমি জানি না এটি কোথা থেকে শুরু হয়েছে, কিন্তু মনে হয় এই অনুপস্থিত জিহ্বাকে নিয়ে অতিরিক্ত গুরুত্ব দেওয়া হয়েছে, যেখানে বাস্তবে এটি তুলনামূলকভাবে একটি ছোট্ট বিষয়। কমপক্ষে মেডিকেল পরীক্ষক এটিকে ছোট বিষয় বলেই মনে করেছেন, নাহলে তিনি নিশ্চয়ই আরও বিস্তারিত ব্যাখ্যা দিতেন। উদাহরণস্বরূপ, একই রিপোর্টে একই অংশে বলা হয়েছে চোখের কটর ফাঁকা, চোখের বল অনুপস্থিত। সমানভাবে রহস্যময়, তাই না? আসলে না, কারণ মেডিকেল পরীক্ষক এর ব্যাখ্যাও দিয়েছেন। মাথার নরম টিস্যুর এই ক্ষতগুলো মৃত্যুর পরের পরিবর্তন, যেখানে ডুবিনিনার দেহটি জলের সংস্পর্শে এসেছিল উদ্ধারের আগে। তিনি এমনকি পচন এবং ক্ষয় শব্দ ব্যবহার করে বিষয়টি স্পষ্ট করেছেন। এবং এটি শুধু ডুবিনিনার ক্ষেত্রেই নয়, শেষ 4টি দেহই গলতে থাকা বরফের কারণে ক্ষতিগ্রস্ত হয়েছিল। এখন কিছু মানুষ যারা দাবি করে যে তার জিহ্বা জীবিত অবস্থায় সরানো হয়েছিল, তারা বলে তার পেটে প্রায় 100 গ্রাম রক্ত ছিল, কিন্তু এটাও পুরোপুরি সঠিক নয়। ফরেন্সিক রিপোর্টে লেখা আছে পেটে প্রায় 100 ঘন সেন্টিমিটার একটি গাঢ় লাল আঠালো পদার্থ ছিল। এটি প্রায় 10 সেন্টিলিটার কোনো কিছু, সম্ভবত খাবার, যার সাথে লাল কিছু মিশে ছিল, সম্ভবত রক্ত। তাই আমরা জানি না ঠিক কতটা রক্ত ছিল, শুধু জানি সেখানে কিছু রক্ত ছিল এবং এটি অস্বাভাবিক নয়, কারণ তিনি ভেতরে প্রচণ্ড রক্তক্ষরণে ভুগছিলেন। এই কেসের সবচেয়ে রহস্যময় বিষয়গুলোর একটি হলো 3টি পোশাকে রেডিও অ্যাক্টিভিটি পাওয়া গিয়েছিল। শুনতে এটি অবশ্যই রহস্যময় লাগে, কিন্তু মনে রাখতে হবে যে প্রায় সব কিছুতেই সামান্য রেডিও অ্যাক্টিভিটি থাকে, তাই আমাদের আরও বিস্তারিত জানা দরকার। রেডিওলজিক্যাল রিপোর্ট অনুযায়ী স্বাভাবিক অবস্থায় 150 বর্গ সেন্টিমিটার এলাকায় 5000 ডিসইন্টিগ্রেশন প্রতি মিনিট অতিক্রম করা উচিত নয়। শুধু 3টি পোশাকেই এই সীমা অতিক্রম করেছিল: 5000 ডিপিএম, 5600 ডিপিএম এবং 9900 ডিপিএম। রিপোর্টে বলা হয়েছে এটি হতে পারে বাতাসে ভাসমান রেডিও অ্যাক্টিভ ধুলোর কারণে অথবা কোনো রেডিও অ্যাক্টিভ পদার্থের সংস্পর্শে এসে। অর্থাৎ ঠিক কিভাবে এটি ঘটেছে তার নির্ধারণ করা যায়নি, কিন্তু এটি প্রাকৃতিক কারণেও হতে পারে। তবে যদি তা না হয়, তাহলে আরেকটি সম্ভাবনা আছে। কোলেবাতভ আগে একটি পারমাণবিক গবেষণা কেন্দ্রে কাজ করতেন এবং ক্রিভনিশেঙ্কো একটি গোপন প্লুটোনিয়াম উৎপাদন কেন্দ্রে কাজ করতেন, এবং এই রেডিও অ্যাক্টিভ পোশাকগুলো তাদেরই ছিল।
এই ঘটনার সময় অনেকে আকাশে অদ্ভুত আলো দেখার দাবি করেছিল। কিছু সৈনিক এবং দুটি ভিন্ন হাইকিং দলও এই আলো দেখেছিল। কিছু সাক্ষী বলেছে মানসি জনগোষ্ঠী এবং কিছু জিওলজিস্ট আকাশে আগুনের বলের মতো কিছু দেখেছিল। কিন্তু সমস্যাটি হলো এই ইউএফও দেখা যাওয়ার ঘটনাগুলো যাচাই করা কঠিন। শুধুমাত্র একটি দল সেই রাতেই এটি দেখেছিল, অন্যরা আগে বা পরে দেখেছিল। এবং এই ছবিটি, এটি ছিল হাইকারদের ক্যামেরার তোলা শেষ ছবি। এটি মনে হয় কোনো আলোর উৎসের ছবি, কিন্তু এটি খুবই অস্পষ্ট। এটি ইউএফও হতে পারে, আবার এটি একটি মোমবাতি, টর্চ, আগুন বা অন্য কিছু হতে পারে। ধরা যাক এটি আকাশের কিছু, তাহলে সেটি হতে পারে একটি রকেটের অংশ, স্পেস ডেবরি, বিমান দুর্ঘটনা অথবা একটি উল্কা। সেই সময়ে সোভিয়েত ইউনিয়নের স্পেস রেস চলছিল, তাই আকাশে এমন কিছু থাকা অস্বাভাবিক নয়। তবুও এটির সাথে হাইকারদের ঘটনার কোনো সরাসরি সম্পর্ক নেই। তাহলে আসলে কি ঘটেছিল? কেন তারা তাঁবু ছেড়ে বেরিয়ে গেল? কেন তাঁবুটি ভেতর থেকে কাটা হয়েছিল? কেন কিছু মানুষ গুরুতর আঘাত পেল আর অন্যরা শুধু ঠান্ডায় মারা গেল? সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো, তারা কেন তাঁবু ছেড়েছিল? এটাই সম্ভবত এই রহস্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ অনুপস্থিত অংশ। আমার মতে টেন্ট ছেড়ে বেরিয়ে আসার মতো একমাত্র কারণ হতে পারে টেন্টের ভেতরে কোনো তাৎক্ষণিক বিপদ। যদি বিপদটা বাইরে থাকতো, যেমন কোনো বন্য প্রাণী বা ইউএফও, তাহলে টেন্ট কেটে বেরোনোর কোনো দরকারই পড়তো না। তুষার ধসের কোনো স্পষ্ট চিহ্ন পাওয়া যায়নি, তবে তারা হয়তো ভেবেছিল যে একটি তুষার ধস তাদের দিকে ধেয়ে আসছে, তাই বেরিয়ে পড়েছিল। কিন্তু এই তথ্যের সমস্যা হলো, তাদের পায়ের ছাপ দেখায় যে তারা আতঙ্কে দৌড়য়নি, বরং শান্ত ও নিয়ম মেনে ঢাল বেয়ে নিচে নেমেছে। অর্থাৎ টেন্টের ভেতরে কিছু একটা তাদের আতঙ্কিত করেছিল, কিন্তু বাইরে বেরোনোর পর তারা শান্ত হয়ে যায় এবং সচেতনভাবে নিচের দিকে হাঁটার সিদ্ধান্ত নেয়। এবার এই ছবিটি দেখুন। তাঁবুর ভেতরে একটি চুলা ছিল এবং টেন্টের প্রবেশমুখ থেকে বেরিয়ে থাকা পাইপটি হলো ভেতরের চুলার এক্সস্ট পাইপ। এই চুলাটি দলের নেতা নিজেই তৈরি করেছিলেন। সেদিন রাতে তারা এটি ব্যবহার করেছিলেন কারণ ভেতরে রান্না করার খাবারের চিহ্ন পাওয়া যায়। আমি মনে করি চুলাটি খুলে ফেলার পর এবং এক্সস্ট পাইপটি সরানোর পর চুলার ভেতরে থাকা জ্বলন্ত কয়লা বা আঙ্গার আবার জ্বলে ওঠে। যেহেতু এক্সস্ট পাইপটি তখন আর লাগানো ছিল না, ধোঁয়া খুব দ্রুত তাঁবুর ভেতরে ভরে যায়। ধোঁয়া বের করার জন্য তারা তাঁবুর উপরের অংশে কয়েকটি ছিদ্র করার চেষ্টা করে, কিন্তু যখন সেটি কাজ করেনি এবং শ্বাস নেওয়া ক্রমশ কঠিন হয়ে উঠছিল, তখন তাঁবুর পাশ কেটে তারা আতঙ্কিত অবস্থায় বাইরে বেরিয়ে আসে। এই তত্ত্বকে সমর্থন করার জন্য আরও কিছু প্রমাণ রয়েছে। দলের কয়েকজন সদস্যের শরীর এবং পোশাকে পোড়ার দাগ পাওয়া গিয়েছিল। এই দাগগুলো হতে পারে গাছের নিচে তৈরি করা আগুন থেকে অথবা অত্যন্ত গরম ধাতব চুলার সংস্পর্শ থেকে। কিছু সদস্যের মুখের আশেপাশে রক্তের চিহ্ন পাওয়া গিয়েছিল এবং ধোঁয়াশ্বাস নেওয়ার ফলে কাশি দিয়ে রক্ত বের হওয়া সম্ভব। এখন এই ছবিটি দেখুন, যা ঘটনার আগের দিন তোলা হয়েছিল। এই জ্যাকেটটিতে স্পষ্টভাবে পোড়ার দাগ রয়েছে। প্রশ্ন হলো, এটি কিভাবে পুড়েছিল? সম্ভবত চুলা থেকে বের হওয়া স্পার্ক বা আগুনের ছোট অংশ অজান্তেই জ্যাকেটটিতে আগুন লাগিয়ে দিয়েছিল। আচ্ছা, তাহলে তারা কোনোভাবে তাঁবুর বাইরে বেরিয়ে আসে এবং খুব দ্রুতই বুঝতে পারে তারা কতটা ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে পড়েছে। শূন্যর নিচে তাপমাত্রা, কোনো আশ্রয় নেই, পর্যাপ্ত পোশাক নেই, চারিদিকে তুষার ঝড় এবং চারপাশে সম্পূর্ণ নির্জনতা। এই অবস্থায় সম্ভবত তাদের মধ্যে একজন বা একাধিক ব্যক্তি সিদ্ধান্ত নেয় নিকটতম আশ্রয়ের দিকে যাওয়ার, যা তারা জানত বনাঞ্চল। এই সিদ্ধান্তের পেছনে একাধিক কারণ হতে পারে। তাঁবু থেকে বেরিয়ে আসা ধোঁয়া তাদেরকে সেখানে থাকতে বাধা দিচ্ছিল, অথবা তারা ভেবেছিল তাঁবুটিতে আগুন লেগেছে। দলের কিছু সদস্য মদ্যপ অবস্থায় ছিল, যা তাদের বিচারশক্তি এবং ঠান্ডা সহ্য করার ক্ষমতাকে প্রভাবিত করতে পারে। এছাড়াও তারা হয়তো মনে করেছিল বনটি আসলে যতটা দূরে ছিল তার চেয়ে অনেক কাছেই রয়েছে। অবশেষে তারা বনাঞ্চলে পৌঁছয় এবং সঙ্গে সঙ্গেই আগুন জ্বালানোর চেষ্টা শুরু করে। কিছু সদস্য গাছে উঠে চারপাশ পর্যবেক্ষণ করার চেষ্টা করে এবং আশপাশ থেকে জ্বালানি সংগ্রহ করতে থাকে, যখন তুলনামূলকভাবে ভালো পোশাক পরা সদস্যরা বনের আরও গভীরে চলে যায়। গাছ থেকে প্রায় ৭৫ মিটার দূরে দলের ৪ জন সদস্য একটি ছোট তুষারধসের মধ্যে পড়ে যায়, যা তাদেরকে একটি খাদ বা রাভিনের কিনারা থেকে নিচে ফেলে দেয়, যার গভীরতা ছিল প্রায় ৩ মিটার। খাদের নিচে ছিল পাথর এবং বরফ, যার ফলে তারা মারাত্মক আঘাত পায় এবং এই আঘাতগুলোই তাদের মৃত্যুর কারণ হয়ে দাঁড়ায়। অন্যদিকে বাকি ৫ জনের মধ্যে ৩ জন সিদ্ধান্ত নেয় তাঁবুর দিকে ফিরে যাওয়ার চেষ্টা করার। তারা সম্ভবত বুঝতে পেরেছিল যে তাঁবুতেই তাদের বেঁচে থাকার একমাত্র সুযোগ ছিল, কিন্তু দুর্ভাগ্যবশত তারা সেই দূরত্ব অতিক্রম করতে পারেনি।
এবং পথেই তীব্র ঠান্ডার কারণে মারা যায়। বাকি দুইজন গাছের নিচে আগুনের পাশে অবস্থান করেছিল, কিন্তু সময়ের সাথে সাথে আগুন নিভে যেতে থাকে এবং তারা ধীরে ধীরে ঠান্ডায় জমে মারা যায়।